নমস্কার বন্ধুরা, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। সকালে 7টা বাজতে না বাজতে এই জানলাটা দিয়ে বেশ ভালো রোদ চলে আসে। মানে শীতকালে তো এই রোদটা বেশ আরাম লাগে, আর গ্রীষ্মকালে ততই জ্বালা করে। আজ সোমবার, আর আজকের ব্লগটা আমি ওই সকাল 7টার থেকে শুরু করছি। আর এখন আমার ওই বাসি কাজগুলো সব হয়ে গেছে বললেই চলে। ওই ঘর ঝাড় দেওয়া, মোছা, আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কাচা হয়ে গেছে। আর এই গাছটা দেখুন, দুদিনেই যেন মনে হচ্ছে কতটা বড় হয়ে গেছে। যেদিন এনেছিলাম সেদিন কিন্তু এতটা বড় থাকেনি, আজ হঠাৎ করে দেখছি তো তাই মনে হচ্ছে একটু বড় লাগছে। আর আজকে আমার ছাদে নয়নতারা গাছটায় দেখলাম গোটা 4-5 ফুল ফুটেছে। তো দেখে মনটা এত খুশি হয়ে গেল যে আজ অনেক দিন পরে ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে পারবো। আর এই জবা গাছটাতেও না একটা জবা ফুল ফুটেছে। জানেন তো, এই জবা গাছটা আমি যখন কিনে এনেছিলাম তখন আমি এটা ভেবেছিলাম যে হলুদ জবাটা। কুড়িটা দেখুন একদম হলুদ দেখতে লাগছে না? তো যে নার্সারির দাদা, সেই দাদাও ভেবেছিল যে এটা হলুদ জবাই হবে। তো উনি বলেছিলেন যে এটা হলুদ জবা আর ভেতরটা লাল হবে, এটা তুমি নিয়ে যাও। তো বাড়িতে এসে দেখছি এটা কিন্তু হলুদ জবা নয়, এটা ওই ঘিয়া টাইপের জবাটা, কিন্তু সাইজটা বেশ বড়। পুজো সেরে সোজা চলে এলাম ছাদে। আর প্রথমে এসে ওই ভাতটা বসিয়ে দিলাম। জলটা অনেকক্ষণ আগেই চাপিয়েছি, এখন চালটা ফেলে নিচ্ছি। আর ওর বাবা না থাকলে আমার আর তোজোর না খুব কম চাল লাগে। এদিকে তোজোটাও উঠে গেছে, তাই ওর জন্য একটু কমপ্লেন বানিয়ে দিলাম। প্রথমে ওকে বললাম তুমি এখন কমপ্লেনটা খাও, তারপর ব্রেকফাস্টে কিছু বানিয়ে দেব। কমপ্লেনটা দুদিন বেশ মজা করেই খেলো, কিন্তু আজ আবার দেখছি খেতে বেশ বায়না করছিল, তাই আজ একটু জোর জবরদস্তি করেই খাওয়ানো হলো। আজ রান্না করব একটু কচুর তরকারি। কোনো কোনো জায়গায় এটাকে আলতিও বলে, তো আমাদের এই সাইডে এটাকে কচু বলে। ওর বাবা যেদিন ডিউটি গেল সেদিন ডিউটি যাওয়ার আগে এনে দিয়ে গেল। আমার বেশ ভালো লাগে এই সবজিটা খেতে। আর আমার মা কচুর তরকারিটা এত সুন্দর বানাতো, একদম মানে কোনো মশলা নেই, পেঁয়াজ রসুন কিচ্ছু না, শুধু ওই 5 ফোড়ন দিয়ে এত সুন্দর বানাতো। ওই স্বাদটা আমি কখনো আর নিজেও বানাতে পারিনি, আর কারোর হাতে খেয়ে ওই টেস্টটা আমি পাইনি। অবশ্য মায়ের হাতের রান্নার স্বাদ অন্য কারোর হাত থেকে পাওয়া মানে এটা একটু অন্যায় আবদার। এটা কারোর ক্ষেত্রেই সম্ভব হয় না। সে যত বড়ই রাঁধুনি হোক না কেন, মায়ের হাতের ওই প্লেন ডাল ভাত আলু ভাতাটাও কিন্তু অন্য স্বাদ। ওই স্বাদটা কেউ এনে দিতে পারে না। মায়ের হাতের রান্নার স্বাদ যেমন কেউ এনে দিতে পারে না, ঠিক তেমনই মায়ের অল্টারনেটিভ বা মায়ের পরিবর্তে বা মায়ের জায়গাটা অন্য কেউ নিতে পারে না। সে যেই হোক, কেউই মায়ের জায়গাটা পূরণ করতে পারে না। অবশ্য একজন আছে যে মায়ের মতো করেই ভালোবাসতে পারে, মায়ের মতো করেই শাসন করতে পারে, মায়ের মতো করেই গড়ে পিঠে বড় করে নিতে পারে। আমাদের প্রত্যেকটি মহিলার জীবনে যার নাম হলো শাশুড়ি মা, মানে আমাদের হাজব্যান্ডের মা। হতে পারে হাজব্যান্ডের মা, কিন্তু তাকেও কিন্তু আমরা মা ভাবতেই পারি। আর দেখতে গেলে সেও তো মা, সেও আমাদের হাজব্যান্ডের মা। আর অনেক ক্ষেত্রে মেয়েদের এই সমস্যাটাই হয়, হাজব্যান্ডের মা বাবাকে মেনে নিতে পারে না। বা অনেক ক্ষেত্রে মানে এই মা বাবা বা শ্বশুর শাশুড়ি বা হাজব্যান্ডের মা বাবাই বলুন না কেন, এনাদেরও সমস্যা হয়, ছেলের বউকে মেনে নিতে পারে না। মানে ওনারা যেমন ছেলেকে কারোর সাথে শেয়ার করতে পারে না, ঠিক মেয়েদের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয় যে হাজব্যান্ডকে তার নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নিতে পারে না। আর এই কারণে আমাদের পশ্চিমবঙ্গে বলুন বা ভারতবর্ষে বলুন, অধিকাংশ বাড়িতেই এই শাশুড়ি বউয়ের যুদ্ধটা কিন্তু লেগেই আছে। একটা ভালো বৌমা তখনই হওয়া যায় যখন হাজব্যান্ডের মা বাবাকে নিজের মা বাবা বলে মনে করা যায়। বা একটা ভালো শ্বশুর শাশুড়ি তখনই হওয়া যায় যখন ছেলের স্ত্রীকে নিজের মেয়ের জায়গাটা দেওয়া যায়। যদিও নিজের মেয়ের জায়গাটা দেওয়া যায় না, কিন্তু মেয়ের মতো করে ভালোবাসাই যায়। অবশ্যই ইচ্ছে থাকতে হবে, ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয়। আমার এটাই মনে হয়। আমার এটাও মনে হয় যে প্রতিটা মেয়ে যদি বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো করে ভালোবাসতে পারে, তাহলে কিন্তু সেই ফ্যামিলিতে আর এই ঝগড়াঝাঁটি বা শাশুড়ি বৌমার অশান্তিগুলো হয় না।
সবার আগে প্রত্যেকটা মেয়েকে মনে রাখা দরকার যে যাকে আমি স্বামী হিসেবে পেয়েছি বা যে আমার স্বামী, যার সাথে আমার অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছে, তাকে কিন্তু জন্ম দিয়েছে তার মা বাবা। প্রতিটা মেয়েকে এটাই মাথায় রাখা দরকার যে আজকে যাকে স্বামী বলে দাবি করছি সেই স্বামীকে আমরা পেলাম কোথার থেকে। আজ যদি শ্বশুর শাশুড়ি সেই স্বামীকে ছোটোর থেকে বড় না করে, তাকে পড়াশোনা না করিয়ে যদি একটা চাকরি বাকরি না পেতো সে, তাহলে কি আর আমাদের মা বাবা সেই স্বামীর সাথে কি আমাদের বিয়ে দিত? কখনোই দিত না। প্রতিটা শ্বশুর বাড়িতেই মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি ছোটোখাটো লেগেই থাকে। তো এই ঝগড়াঝাটি শুরুতেই যদি নিজের মাইন্ডকে বোঝানো যায় না যে যাই হোক, আজকে আমি স্বামীকে পেয়েছি কোথার থেকে, সেই তার মা বাবার জন্যই কিন্তু সেই স্বামীকে পেয়েছি, তা নইলে কিন্তু পেতাম না। প্রথমত তারা জন্ম দিয়েছে, দ্বিতীয়ত তারা এত বড় করেছে, সে একটা ভালো চাকরি করে, যার কারণেই তাকে আমি পেয়েছি। এটা প্রতিটা মেয়ে যদি নিজের মাথায় সেট করে নেয় না, তাহলে আমার মনে হয় কোনো বাড়িতে আর ঝগড়া অশান্তিটা হবে না। আর শ্বশুর শাশুড়িকেও নিজের মা বাবা বলে ভাবতে হবে, ভাবা দরকার, প্রতিটা মেয়েরই এটা দরকার। তুমি নিজের দিকটা দিয়ে দেখো, 90% নিজের দিকটা দিয়ে দেখো, তারপর যখন হয় না, যে না হচ্ছে না অ্যাডজাস্টমেন্ট, তখন তুমি পিছিয়ে যাও, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি প্রথমেই যদি এসে পড়ে স্বামীর উপর অধিকার ফলাও বা স্বামীর স্বাধীনতাতে হস্তক্ষেপ করো বা স্বামীর জিনিসগুলোতে অধিকার ফলাও, অথবা স্বামীকে নিজের করে রাখবো, স্বামী শুধু আমার, এরকম করলে কিন্তু মানে মা বাবা সেটা মেনে নিতে পারে না। আসলে ছোটোর থেকে তারাই তো বড় করে। হঠাৎ করে ছেলের এরকম পরিবর্তন বা ছেলেকে কেউ কেড়ে নিচ্ছে দেখলে তখনও তারা এটা মেনে নিতে পারে না। আর ঠিক এই ছোট্ট ছোট্ট কারণগুলোতেই তখন এরকম অশান্তি শুরু হয়। অনেক মেয়ে আছে যে শ্বশুরবাড়িতে প্রথম থেকে এসে অ্যাডজাস্ট করে নিতে পারে না। তো তাদের ক্ষেত্রে তারা যদি একটু মাথা ঠান্ডা করে ভাবে যে স্বামীর মা বাবা মানে তারাও কিন্তু আমারই মা বাবা, আর তাদের দেখার দায়িত্বটা কিন্তু আমারই। প্রতিটা মা বাবা ছেলের বিয়ে দেয় এই কারণেই যে ছেলের বৌমা বয়স হলে কিন্তু তাদের দেখাশোনা করবে, আর এটাই যুগ যুগান্তর ধরে চলে এসেছে, এটাই নিয়ম। আর আমাদেরও এটাই করা উচিত, কারণ মা বাবা ছোটোর থেকে আমাদের বড় করছে, মানুষ করছে, আর বয়স হলে সেই মা বাবাকে যদি দূরে সরিয়ে দিই, সেটা আমার মনে হয় মহাপাপ। আমার মনে হয় কি, এটা তো মহাপাপ। মা বাবাকে যদি যত্ন না করি অসময়ে, মা বাবা যেমন ছোটোবেলায় আমাদের আঁকলে ধরে রাখতো, যে সময় আমরা হাঁটতে পারতাম না সেই সময় কিন্তু মা বাবা আমাদের নিচে নামাতেন না। আর মা বাবার বয়স হয়ে গেলে সেই টাইমে যদি আমরা মা বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে কিন্তু খুবই খারাপ জিনিস। আর এই সকল ছোট্ট ছোট্ট কারণেই কিন্তু একটা সুন্দর সংসার হতে হতে আর হয় না। মানে এই সকল কারণেই অনেক বাড়িতে আছে যে অশান্তি লেগেই থাকে। চাইলে একটা মেয়ে কিন্তু একটা সুন্দর সংসার তৈরি করে নিতে পারে, আবার চাইলে একটা মেয়েই ওই সংসারটা তছনছ করে দিতে পারে। তো মেয়েদের সবসময় মাথা ঠান্ডা করে ভাবা দরকার যে আজকে আমি যেটা আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ বিহেভিয়ারটা করছি, সেটা যদি আমার ভাই স্ত্রী বা দাদার বউ করে, সেটা আমি মেনে নিতে পারবো? কখনোই পারবো না। তাহলে এই সকল জিনিস চিন্তা ভাবনা করে যদি নিজের মাইন্ডকে বোঝানো যায়, তাহলে কিন্তু দেখবেন শ্বশুর শাশুড়ির প্রতি আর ওই যে ঘৃণা ভাবটা ওটা আসবে না, একটা শ্রদ্ধা ভক্তি আসবে। দুটো জিনিস মাথায় রাখলে কখনোই আর এরকম শ্বশুরবাড়িতে ঝামেলাগুলো হবে না। প্রথমত মাথায় রাখতে হবে, আজকে আমি এত আরামে আছি, এত ভালো আছি, এত ভালো খাবার খেতে পাচ্ছি, এটা কিন্তু আমার মা বাবা এবং আমার শ্বশুর শাশুড়ির জন্য। আর দ্বিতীয়ত মনে রাখতে হবে, আজকে আমি যে কর্মটা করব 20 বছর পরে কিন্তু সেটাই আমি ফিরে পাবো। আজকে যদি আমি আমার মা বাবার সাথে এবং শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করি বা তাদেরকে ভালো রাখি, তাদেরকে ভালোবাসি, তাহলে 20 বছর পরে কিন্তু আমাদের সন্তানরাও কিন্তু আমাদের সাথে এমনই ব্যবহারটা করবে। আমি যেমনটা করব ঠিক তেমনটাই তারা কিন্তু ফিরিয়ে দেবে। মা বাবা বা শ্বশুর শাশুড়ি আমাদের কাছ থেকে কিন্তু তেমন কিছু চায় না, শুধু একটু সম্মান চায় আর একটু ভালোবাসা চায়। তাদেরকে একটু সম্মান করলে আর মন ভরে ভালোবাসলেই কিন্তু তুমি মানে এত সুখী থাকবে আর এত শান্তি, এত আশীর্বাদ পাবে যে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করে ফেললাম। আর আজকে এখন যাচ্ছি আমি একটু বাজার, কালকে তো মঙ্গলবার, তাই ওই পুজোর কিছু জিনিসপত্র আনতে। আজ দুপুরে তোজোটা কি করেছে দেখুন। এটা ওর স্টাডি টেবিল, এটা ওর এইবারে বার্থডেতে ওর এক আঙ্কেল আন্টি ওকে গিফট করেছিল।
তো এখানে বড় বড় করে লেখা আছে ডু নট সিট অন দিস টেবিল। তো তোজোটা কি করেছে, আজ দুপুরবেলায় এটা নিয়ে পড়তে বসেছিল, আর এটা টেবিলের মানে এই স্ট্যান্ডগুলো দেওয়াই ছিল, আর ওই স্ট্যান্ডের উপরে ও চেপে বসতে গেছে। তখন এই স্ট্যান্ডটা ছেড়ে গেল, কিছু করার নেই। যদিও আরেকটা ডেস্ক আছে, ওটা বেশ ভারী, তো ও এটা নিয়ে ওই বিছানার উপরে ওঠানামা করতে ওর খুব সমস্যা হয়, তার জন্য এই হালকাটাই দিয়েছিলাম। তো এটা ভেঙে ফেললো, এবারে ওটাই বের করে দিতে হবে, উপায় নেই, নইলে লিখতে অসুবিধা হবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। কালকে আবার ঠিক টাইমে নিয়ে চলে আসবো আর একটা নতুন ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।